আর রাত্রেবেলায় আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে। এখন 3:30 বাজছে, প্রচণ্ড রাত, কিছু দেখা যাচ্ছে না, তাই ভিডিওটা আমি স্টপ করলাম। আজ দ্বিতীয় দিন ভোরবেলায় বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ মন্দিরের সামনের রাস্তাটি এটি। এখন যাচ্ছি আমরা বারাণসী স্টেশনে, যাব প্রয়াগরাজ। আগের দিন আমরা যে টোটোর সাথে ঘুরেছি সেই টোটো ভাইয়াকেই আমরা বলে রেখেছিলাম সকালবেলা নিয়ে যাওয়ার জন্য। আমরা 4:15 নাগাদ আমরা স্টেশনে এসে পৌঁছে গেলাম। এখানে আমরা ট্রেন ধরবো প্রয়াগরাজ যাওয়ার জন্য 12561 স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস। একদম রাইট টাইমে ট্রেন ছিল। আমরা ট্রেনে চেপে প্রয়াগরাজে পৌঁছেছি একদম রাইট টাইমে। 7:10-এ প্রয়াগরাজে নামাবার টাইম। এত ভোরবেলায় আমরা টিকিট কেটেছিলাম এই কারণেই যাতে প্রয়াগরাজটা খুব ভালোভাবে ঘুরতে পারি। এখন 7:10 বেজে গেছে, ট্রেনের ভিডিওটা দেখাতে পারলাম না। চলে এলাম আমরা প্রয়াগরাজ স্টেশনে। প্রয়াগরাজের স্টেশন আবার বিশাল বড়। আমরা এখন যেখান থেকে সিঁড়ি দিয়ে নামবো সেটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মের পরের সিঁড়িটা। 6 নম্বর আবার অন্যদিকে, 7, 8, 9, 10 আবার অন্যদিকে। আমি একটা ছবি এঁকে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। স্টেশন থেকে বেরোবার পথেই আমরা একটা টোটো করে নিলাম। যিনি আমাদের 5 নম্বর থেকে 1 নম্বরের দিকে টোটো করে নিয়ে এলেন। সামনেই খুসরুবাগ। আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি বেরোন তাহলে পায়ে হেঁটেই যেতে পারবেন। খুসরুবাগ অনেক সকালেই খুলে যায়। গেটে একটা তালা ঝোলানো থাকে, তালাটা হাতে করে সরিয়ে মাথা নিচু করে প্রবেশ করতে হয়। কোনো টিকিট লাগে না, কোনো পয়সা লাগে না, নির্দ্বিধায় ঢুকতে পারেন। বিশাল বড় পার্ক, ঢুকলেই দেখতে পাবেন সামনে বিশাল বড় বাগান সাজানো আছে। ঠিক তারপরেই একটা ম্যাপেতে দেখলাম মাঝখানে রয়েছে সুলতান খুসরুর সমাধি। এছাড়াও আরও কয়েকজনের সমাধি বা টম সেখানে রয়েছে। এখানে সকালবেলা খুব ঠান্ডা, পার্কটা বিশাল বড়। এখান থেকে ঠিক ডান দিকটায় যেতে হবে। ডান দিকে কিছুটা গিয়েই আবার বাঁ দিকে সোজা গেলেই সামনেই চোখে পড়বে সুলতান খুসরুর সমাধিস্থল। এখানে আরও যে 3 জনের সমাধিস্থল রয়েছে সেগুলো শাহা বেগম, নিসার বেগম এবং বিবি তামলনের সমাধিস্থল ঠিক পাশাপাশি এখানেই রয়েছে। এখানে মোট 4টি টম আছে বা সমাধিস্থল আছে। একদম ডান দিকে, মানে আমরা যে গেটটা দিয়ে ঢুকবো ঠিক তার ডান দিকে আছে বিবি তামলনের সমাধিস্থল। এখন যেটা সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শাহা বেগমের সমাধিস্থল। এর বাঁ দিকে পড়বে নিসার বেগমের। তারপরে হচ্ছে বাঁ দিকেই পড়বে একদম শেষেরটা সুলতান খুসরুর সমাধিস্থল। এই গেটটা ঠেলে আমরা ঢুকলাম। এটা হচ্ছে শাহ বেগমের সমাধিস্থল। ঠিক তারপরে এই মাঝেরটা দেখতে পাচ্ছেন এটা নিসার বেগমের, এবং একদম শেষে যেটা দেখছেন সেটা হচ্ছে সুলতান খুসরুর সমাধিস্থল। আমরা যখন এই খুসরুবাগে পৌঁছেছি তখন সকালবেলায় বলতে পারেন এক প্রকার। তখন ওখানে সবাই মর্নিং ওয়াক করছেন বা অনেকে এক্সারসাইজ করছেন। পুরোটা ঘুরতে প্রায় মিনিট 10-15 মতো সময় লাগবে। এছাড়া এখানে আর বিশেষ কিছু দেখার নেই। এই টমটা হচ্ছে সুলতান খুসরুর সমাধিস্থল। আবার ঠিক একইভাবে যেমন করে ঢুকেছিলেন ঠিক সেইভাবেই আপনাকে শিকল উপর দিকে তুলে বেরিয়ে যেতে হবে। সামনে আমাদের যে বুক করা টোটোটা ছিল দাঁড়িয়েছিলেন, আবার ওখানে চেপে আমরা চলে গেলাম প্রয়াগরাজ সঙ্গমে। যেতে অনেকক্ষণ সময় লাগলো, প্রায় মিনিট 40-এর মতো।
মাঝপথে দাঁড়িয়ে আমরা চা খেয়ে নিলাম। এখানে যে কোনো দোকানেই খুব সুন্দর চা পাওয়া যায়, মাটির ভাঁড়ের চা। প্রয়াগরাজ পৌঁছানোর ঠিক আগে আগেই দেখতে পাবেন আকবর ফোর্ট। আকবর ফোর্ট এখন পাবলিকের জন্য ঢুকতে দেওয়া হয় না, সেখানে এখন গান ফ্যাক্টরি হয়ে গেছে। বাইরে থেকে আমরা দেখে নিলাম বিশাল বড় ফোর্ট, ফোর্টের পাঁচিল, এবং তার সামনেটা এখন কাজ হচ্ছে। সামনেই কুম্ভ মেলা আসছে 2025-এ, এখানে বিশাল বড় কুম্ভ মেলার আয়োজন করা হচ্ছে। এখন এখানে যেতে দেয় না। পৌঁছে গেলাম প্রয়াগরাজ সঙ্গমে। সামনেই দেখি প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে। আর কিছু নৌকা এই ঘাট থেকে মাঝ নদীতে নিয়ে যায়, যেখানে 3টে নদীর সঙ্গমস্থল, গঙ্গা, যমুনা আর সরস্বতী নদী। সামনে যে প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে, ওনারা ওই 3টে নদীর যে সঙ্গমস্থল, মানে যেখানে প্রবাহ এসে মিশেছে সব এক জায়গায়, সেখানটা ওনারা এই নৌকা করে নিয়ে যান। তার জন্য যদি আপনি একটা নৌকা শুধু নিজেদের জন্য ব্যবহার করেন, সেক্ষেত্রে ওনারা প্রথমেই বলবেন 3200 টাকা বা 3600 টাকা, বা সবার সঙ্গে শেয়ারে গেলে তখন হয়তো জনা প্রতি 300 টাকা রেট ওনারা বলতে শুরু করেন। এবার দরদাম করে আপনি যতটা নামাতে পারবেন সেই দামে ওনারা যাবেন। আমরা এই 2.5 জন মিলে গেছিলাম, আমাদের কাছে নিয়েছিল 1600 টাকা। এখানে প্রায় সব নৌকায় হাতে টানা, অর্থাৎ হালে করে ওনারা ওই জলটা সরান এবং হাতে টেনে ওনারা নিয়ে যান ওপারে। ওপার বললে ভুল হবে, মানে ঠিক মাঝামাঝিও বলবো না, কারণ এখানে এই নদীর ব্যাপ্তি অনেক দূর, পার দেখাই যায় না, কিনারা দেখতেই পাওয়া যায় না। তা ওই যেখানে সঙ্গম স্থল ওখানটায় ওনারা নিয়ে যান। তা আমরা সেই জন্য এই বোটে উঠে পড়লাম। এবার বোটগুলো বা নৌকাগুলো আস্তে আস্তে ওনারা ওইদিকে নিয়ে যাচ্ছেন। আর সামনে দেখতে পাবেন, যদি আপনি মোটামুটি এই অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যান, তাহলে প্রচুর সাইবেরিয়ান পাখি ওখানে দেখতে পাবেন। ঠিক ওনার এই পাখিগুলো এই সময়তেই এখানে আসে। আমরা এখন নৌকায় চেপে পড়েছি। আমাদের নৌকায় যিনি চালাচ্ছেন সেই ভাইয়া আমাদেরকে এখানে সমস্ত কিছু বলে দিচ্ছেন। এখানে কেমনভাবে প্রসাদ দেওয়া হয়, কেমন করে পুজো দেয়, কোথায় কি আছে, কোন সময় জল বেশি থাকে। আর ওই যে দূরে ঠিক পিছনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ওই আকবর ফোর্টটা। উনি এই যে দাঁড় টেনে ওপারে নিয়ে যাবেন, ওপার বললে ভুল হবে, মাঝখানে নিয়ে যাবেন। জল এখানে প্রায় অনেকটাই কালো, কিছু দূর যাওয়ার পর জলের কালার কিন্তু পাল্টে গেল। এই যে সাইবেরিয়ান পাখি, এখানে খাবার দিচ্ছেন ওনারা, খাবারও বিক্রি হচ্ছে, নৌকা করে পাখির খাবার ওনারা অনেকে বিক্রি করছেন, তা আপনি কিনে দিতেই পারেন। এখানে 3টে নদীর সঙ্গমস্থল হয়েছে, এক হচ্ছে গঙ্গা, 2 হচ্ছে যমুনা এবং আরেকটি হচ্ছে সরস্বতী। গঙ্গার জল একটু কালচে ধরনের, বা কোনো কোনো জায়গায় কালচে ভাবটা আস্তে আস্তে চলে গেলে ক্রমশ সবুজ হয়ে যাবে, যেখানে যমুনা নদী এসে মিশেছে। আরেকটি নদী যেটা আমাদের পুরাণে কথিত আছে, বলা হয় এখানে সেই নদী তলায় তলায় বয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সরস্বতী নদী। তা এইখানকার এই জায়গার মাহাত্ম্য হচ্ছে এটাই যে কথিত আছে, পুরাণে বলা হয় যে এখানে যদি কেউ স্নান করেন সেটাকে পুণ্য স্নান হিসেবে ধরা হয় এবং সমস্ত পাপ ধুয়ে যায় এখানে স্নান করলে। তা এই সব গুরুত্ব আমি অতটা ঠিক জানি না বা বলতে পারবো না, তবে এখানে এসে খুব ভালো লাগছে, মনে অনেক শান্তি পাওয়া যায়, এটুকু বলতে পারি। তবে যার যার বিশ্বাসের ব্যাপার। এলাকাটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবস্থাও খুব ভালো, ভালো লাগবে আসলে। নৌকা ওঠার পরেই যে নৌকা যিনি চালাচ্ছেন উনি আমাদের সবাইকে একটি করে লাইফ জ্যাকেট পরিয়ে দিলেন, পরে নিতে বললেন। ক্লিপটা এঁটে নিতে হয়, ক্লিপটা অবশ্যই আঁটবেন, কারণ কোনো রকম অপরিস্থিতিতে পড়লে ওই ক্লিপটা আঁটা না থাকলে কিন্তু জ্যাকেট খুলে যাবে। অতএব নৌকায় উঠে
আপনি অবশ্যই লাইফ জ্যাকেটটা পরবেন এবং ক্লিপটা এঁটে নেবেন। খুব সহজ জিনিস। অবশেষে নৌকা বিহার করতে করতে আমরা পৌঁছে গেলাম সঙ্গম স্থলের, যেখানে আমরা আসার আগে আরও অনেক নৌকা এসে পৌঁছেছে। অনেকে এখানে তাদের পরিবারের যারা পরলোক গমন করেছেন তাদের জন্য শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। কেউ কেউ পুজো দিচ্ছেন, আমরাও পুজো দিলাম। ভালো লাগবে, খুব সুন্দর জায়গাটা, ব্যবস্থাও খুব ভালো। ওখানে একটা কাঠের পাটাতনের উপর বেদির মতো করা আছে, ওখানে দাঁড়িয়ে আপনি স্নান করতে পারবেন। তার জন্য ওখানকার যারা ব্যবস্থা করেছেন কিছু চার্জ নেন, কত চার্জ নেন আমি ঠিক বলতে পারছি না, খুব সামান্যই চার্জ। ওনারা দাঁড়িয়ে আপনার যেটা মনে হবে সেরকম দর কষাকষি করে আপনি সেই চার্জ ওনাদেরকে দিয়ে ওখানে চান করতে পারেন। তার ব্যবস্থা করাও আছে সব রকমের। পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা আবার ফেরত যাচ্ছি নৌকা করে। পুজো দেওয়ার সময় ওনারা কিছু টাকা চান, বলেন যে
পুরোহিত যিনি আছেন উনি টাকা চাইছেন, বলছেন যে ব্রাহ্মণ ভোজন করাবেন বলে কিছু টাকা দিয়ে যেতে। তা আমরা কিছু সামান্য দিয়েছিলাম। তা আপনারা আপনার মতো ইচ্ছে হলে দিতে পারেন বা নাও দিতে পারেন, সেইভাবে কথা বলে নেবেন। নৌকা ভিহার আমাদের এখানেই শেষ হলো। আবার আমরা পাড়ে চলে এলাম এবং টোটোয় করে সামান্য 5 মিনিটের দূরের রাস্তায় এক হনুমান মন্দির আছে, বিশাল হনুমান মন্দির। এখানে হনুমানজি শায়িত থাকেন এবং ওখানকার লোকেরা খুব মানেন। তা আমরা সেই হনুমান মন্দির ঘুরে দেখলাম। ওখানে ফটো তোলা বারণ, তাই ভিডিওগ্রাফি করে দেখাতে পারছি না। এরপর আমরা এখানে চলে এলাম, সেটা হচ্ছে আনন্দ ভবন। আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহেরুর বাসস্থান ছিল এই বাড়িটি। এখানে ঢোকার জন্য শুধু নিচের তলাটি ঘুরতে গেলে লাগে 50 টাকা করে বড়দের জন্য টিকিট, এবং উপরতলা নিচেতলা দুই ঘুরতে গেলে লাগে 100 টাকা করে বড়দের জন্য টিকিট, এবং বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না। তা আমরা দুটো 100 টাকার টিকিট কেটে এই সংগ্রহশালা দেখার জন্য ঢুকে পড়লাম। বিশাল বড় প্রাঙ্গণ সামনেই চোখে পড়ল, গাড়ি বারান্দা আছে। শ্রী জওহরলাল নেহেরু মহাশয় এই বাড়িতেই থাকতেন। এছাড়াও কংগ্রেসের স্বাধীনতার প্রাক্কালে বিভিন্ন মিটিং এই বাড়িতেই একটি বিশেষ ঘরে হতো। বাড়িতে ভিতরে সমস্ত অংশগুলো ফটো তোলা বা ভিডিও তোলা বারণ, তাই ভিতরের অংশগুলো দেখাতে পারছি না। শ্রীমতী ইন্দিরা গান্ধী মহাশয়ার এখানেই এই জায়গাটাতেই ফিরোজ গান্ধীর সঙ্গে বিয়ে হয়েছিল। যারা ছিলেন তাদের কাছে অনুমতি নিয়ে একটি ঘরের ভিডিও আপনাদের দেখাচ্ছি। এই ঘরটিতেই শ্রী মোহনদাস করমচাঁদ গান্ধী মাঝে মাঝে আসতেন এবং অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বাধীনতার প্রাক্কালে এই ঘরে বসেই নেওয়া হতো। এই সেই ঘর, লাইব্রেরির মতো খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। সকাল 7:30 থেকে প্রায় 1:30টার মধ্যে আমাদের সব ঘোরা কমপ্লিট। এরপর আমরা চলে এলাম স্টেশনের ওয়েটিং রুমে। ট্রেন একটু লেট ছিল বলে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। আমরা যে ওয়েটিং রুমে রয়েছি সেটা 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, আর ট্রেন ছিল 8 নম্বর প্ল্যাটফর্মে। এখানে প্রয়াগরাজ স্টেশন বিশাল বড়, খুঁজে পাওয়াটা খুবই কষ্টকর ব্যাপার। আপনি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 8 নম্বরে যেতে গেলে ভিডিওর শুরুতে দেওয়া আমার যে আঁকাটা রয়েছে সেটা দেখে নিতে পারেন। 1 নম্বর প্ল্যাটফর্মে ব্যাটারি চালিত গাড়ি থাকে, ওনাদের এই নাম্বারে ফোন করে নিলে আপনারা ওই গাড়ি পেয়ে যাবেন। 70 টাকা নেন 1 নম্বর থেকে, অন্য যে কোনো প্ল্যাটফর্মে আপনি এই গাড়ির থ্রু দিয়ে যেতে পারেন। আপনাকে হেঁটে যেতে হবে না, অনেক বড় প্ল্যাটফর্ম, হেঁটে যাওয়া সত্যিই কষ্টকর। বেনারস ভ্রমণের 2য় পর্ব এখানেই শেষ করছি। আসছি 3য় পর্ব নিয়ে। বেল আইকনটি প্রেস করে দিন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে অনেক নতুন জায়গা দেখাবার অনুপ্রেরণা পাই আপনাদের থেকেই। আমরা দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও এই চ্যানেলে দিচ্ছি। দেখতে থাকুন ইজ অফ লিভিং। ধন্যবাদ।